আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। সমন্বয়কদের ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কি 2 থেকে 3 কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে। এখন আসিফরা কি করছে, মাহফুজরা কি করছে সেটা আমরা জানি না, বাট আমরাও কিন্তু বিচার এবং সংস্কারের হিসাবটা চাইবো। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন, সেটা জাতিকে জানতে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে রেগে গেলেন। তো বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আসিয়া নামে একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এইবার এই বিষয় নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রেগে যায় বক্তব্য দিয়েছেন, যা শুনলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। আসিয়া নামে যে ছোট মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, এইবার এই বিষয় নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই আসিয়াকে নিয়ে কী বলল, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সর্বপ্রথম আমরা একটি বক্তব্য শুনে আসবো সেনাপ্রধানকে নিয়ে, তারপরে আমরা শুনবো সেনাপ্রধান আসিয়া ধর্ষণ নিয়ে কি বক্তব্য দিলেন। সেটা কিন্তু আমরা ভিডিও লাস্টের দিকে রেখেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে। এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে। আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক, যাকে বলা হয়, এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে। এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে, তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে। অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবাদাস বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন, দলিত রাষ্ট্রে পরিণত হবেন, অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন। জাস্ট লাইক সিরিয়া, জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে, সিভিল ওয়ার চলছে। তো আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি। আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি কিংবা স্বজাতির বিদ্বেষী প্রাণী, এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি। যারা নিজেরা মারামারি করে, আমাদের দেশে যে গোত্রপ্রীতি, এটাই আমাদের যাকে বলা হয় সামাজিক সংহতি, আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয়। এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন, একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা। ঐতিহ্যগতভাবে শত বছর ধরে পুলিশ সবসময় এরকম তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশের কাছ থেকে কখনো ঘুষ খায় না বা খেত না। তদ্রূপ একজন সেনাবাহিনী, তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরও বেশি, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এই রিলেশনটা আরও অনেক বেশি। বিশেষ করে যারা ব্যাচমেট, অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন, সেটা সিপাহী হন বা অফিসার হন, তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত, জানি দোস্ত হিসেবে তারা কাজ করেন। এখন দেখা গেল একজন সেনাপ্রধান হয়ে গেছেন, আর তার ব্যাচমেট তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন। কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা তুইতুকারি এবং একে অপরের প্রতি ভালোবাসা, ওখানে কোনো দারিদ্রতা বা কোনো পোর্টফোলিও কাজ করতো না কখনো। এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে। এরপর হলো সেনা পরিবার, অর্থাৎ যে কোনো মূল্যে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো যেভাবে সাহায্য করে, সহযোগিতা করে, এটা নজিরবিহীন। ধরুন
কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন, তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন, বয়স্ক মানুষ হন, কিংবা যেই হন না কেন, তিনি তার এলাকার যে জিওসি আছেন, এরিয়া কমান্ডার আছেন, সেখানে গেলেন, অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন, প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার জন্য বর্তমান সেনা সদস্যরা। এই জিনিসগুলো সিভিল সার্ভিসে অতটা নেই। পুলিশ সার্ভিসের পরেই সবচেয়ে বেশি সেনাবাহিনীতে এই জিনিসটি ছিল। এরপর সেনাবাহিনীর অনেকগুলো ওয়েলফেয়ার কর্মকাণ্ড ছিল এবং আছে। তাদের রাওয়া, যেটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ক্লাব, বা তাদের সেনা কল্যাণ সংস্থা, এরকম তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তারপরে তাদের হাউজিং যে সোসাইটিগুলো, ডিওএসএস, এই জিনিসগুলোর মাধ্যমে তারা মূলত একটা ব্রাদারহুড গড়ে তুলতে সবসময় কার্যকর একটা ভূমিকা রেখেছে, যেটি এই সময়টিতে এসে 2025 সনে এসে এটি একেবারে বুমেরাং হয়ে পড়েছে। এখন বলতে গেলে তারা নিজেরা যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে, এটি রাজনীতিবিদদের মধ্যেও এই দ্বন্দ্ব এবং সংঘাত আমরা দেখছি না। আওয়ামী লীগ বিএনপির মধ্যে যতটা না দ্বন্দ্ব এবং সংঘাত, বা খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে বিরোধ বা একে অপরকে বিষোদ্গার, তার চাইতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইকিবি এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ, এই দুজনের মধ্যে সম্পর্কের যে অবনতির ফলে কি কি ঘটনা সেনাবাহিনীর ভিতরে ঘটছে, রাওয়া ক্লাবে ঘটছে, ক্যান্টনমেন্টে ঘটছে, আমরা কম বেশি বাইরে থেকে যা দেখছি শুনছি, তাতে প্রতি মুহূর্তে আমরা আতঙ্ক অনুভব করছি। এবং এই সকল ঘটনা, আমি শুধু এই দুজনকে উদাহরণ দিলাম, এইভাবে আমি আরও কয়েকজনের নাম বলি। যেমন ধরুন, দেশের বাইরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা থাকেন, তো তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতেন এবং দ্যাট ওয়াজ গুড অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড, এবং আমরা তাদের সবাইকে হিরো মনে করতাম। সেটা কর্নেল শহীদ বলেন, অথবা ক্যাপ্টেন শহীদ নামক একজন ভদ্রলোক ছিলেন, তিনি মারা গেছেন, কর্নেল, তারপরে মেজর দেলোয়ার বলেন, অন্যান্য যারা আছেন, তারা ওই জমানাতে বেশ জনপ্রিয় ছিলেন, ভীষণ রকম জনপ্রিয় ছিলেন, পিনাকির মতো জনপ্রিয় ছিলেন। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কিছু সামরিক কর্মকর্তা ফেসবুকে এসে, ইউটিউবে এসে তারা সেনাবাহিনীর ভিতরকার অনেক গোপন খবর তারা বলে দিচ্ছে পাবলিকলি। তারা জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে বিষোদ্গার ছড়াচ্ছে। আবার জেনারেল ওয়াকারুজ্জামান ছাড়াও অন্য সিনিয়র যারা জেনারেল রয়েছেন তাদের সম্পর্কে, বা ক্যান্টনমেন্টের যে খবরগুলো আমরা কখনো জানতে চাই না, জানার আগ্রহ নেই, বা যে খবরগুলো আসলে আমাদের জানা উচিত নয়, সেই খবরগুলো এখন তারা বলে দিচ্ছে। এবং এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যাকে বলা হয় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা সেনাবাহিনীর সম্পর্কে আমরা ন্যূনতম যাকে বলা হয় আগ্রহ, ভয়, ভীতি, সম্মান প্রদর্শনের কোনো কারণ অনুভব করছি না। উল্টো আমরা এদের অপপ্রচারের কারণে সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে বাধ্য হচ্ছি। এবং এটি আপনি দেখুন যে মাঠে যারা দায়িত্বরত সেনা কর্মকর্তা রয়েছেন বা সেনা সদস্য রয়েছেন, তাদের নৈতিক শক্তি, মোরাল শক্তি কিন্তু ভেঙে দিয়েছে। এবং এখন তারা যেভাবে জনগণের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, জনগণ তাদেরকে যেভাবে ভুয়া যাকে বলা হয় স্লোগান তুলছেন তাদেরকে দেখলে, এবং যেভাবে তারা প্রতিপক্ষ, আমাদের যারা প্রতিপক্ষ, মানে সেনাবাহিনীর প্রতিপক্ষ কিন্তু জনগণ নয়, সেনাবাহিনীর প্রতিপক্ষ হলো ভারতীয় সেনাবাহিনী, সেনাবাহিনীর প্রতিপক্ষ মায়ানমারের সেনাবাহিনী, তারপরে
আরাকান আর্মি, সেনাবাহিনীর প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি, আমাদের সাথে যাদের সাথে যুদ্ধ হয়েছে বা আগামী দিনে যাদের সঙ্গে যুদ্ধ হতে পারে, সীমান্ত যাদের সঙ্গে আছে, কিংবা ধরুন যারা বাংলাদেশ আক্রমণ করতে পারে, এই সকল বহিঃশত্রু, তো তারা হলো সেনাবাহিনীর শত্রু। আমরা জনগণ কিন্তু শত্রু নয়, রাজনীতিবিদরাও সেনাবাহিনীর কোনো শত্রু নয়। এর কারণ হলো সেনাবাহিনীকে আমরা এমনভাবে গড়ে তুলেছি, এমনভাবে আমরা তৈরি করেছি, তাদের আবাসস্থল আমাদের জনগণ থেকে তারা আলাদা। আমরা নিজেরা মারামারি করব, কাটাকাটি করব, যা কিছু করব, তার সঙ্গে সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনীকে আমরা জড়াবো না। তারা শুধুমাত্র বহিঃশত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের জাতীয় দুর্যোগগুলোতে রয়েছে, সেই দুর্যোগগুলোতে তারা এসে রাজনৈতিক সরকারের হুকুমে এসে সাহায্য করবে, বন্যাতে, ঘূর্ণিঝড়ে, এই সমস্ত ক্ষেত্রে, বা করোনার মতো কোনো ঘটনা যদি ঘটে, বা জাতীয় খুবই জরুরি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে আসলে পুলিশ পারছে না, এরকম জরুরি ঘটনা ছাড়া মূলত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব না। এটা হলো নর্মাল নর্মস। কিন্তু এখন সেই সেনাবাহিনীকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা, আর সেনাবাহিনীর বর্তমান যারা নেতৃত্ব তারা, এবং একই সঙ্গে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা রয়েছেন তারা আলাপ আলোচনা করে পুরো বাহিনীটির যে রিদম, সেই রিদমটিকে একেবারে নষ্ট করে দিয়েছে। ফলে কি হচ্ছে, ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে যে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের অমুক সেনাবাহিনীর কর্মকর্তাকে টেলিফোন করে এই বকা দিয়েছেন, অথবা এই নির্দেশনা দিয়েছেন, অথবা অমুক জেনারেলকে এই কথা বলেছেন, অমুক জেনারেল এই কথা বলছে। অর্থাৎ পুরো বাহিনীটিকে দেশি এবং বিদেশি কারোর সেবা দাসে পরিণত করে দেওয়া হয়েছে। এবং এই কাজটি মূলত বাইরের আমরা করিনি। আমরা সেনাবাহিনীকে আগে যেভাবে সম্মান করতাম, এখন সম্মান আগের মতো না করলেও তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে আমরা এখনও যাইনি। কিন্তু একজন সেনাপ্রধানকে, একজন মেজর জেনারেলকে, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে, একজন লেফটেন্যান্ট জেনারেলকে তুই তুকারি করে বলা, বাপমা তুলে গালাগালি করা, এই জিনিসগুলো সাবেক সেনা কর্মকর্তা যারা এই ইউটিউবে, ফেসবুকে আসছে, তারাই কিন্তু এই কাজগুলো করছেন। দ্বিতীয়ত, আরও কিছু জনপ্রিয় যারা ইউটিউবার রয়েছেন, ফেসবুকার রয়েছেন, তাদের কাছে সাবেক সেনা কর্মকর্তারা যখন খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলেন, সেই তাদের অনেক গুরুত্বপূর্ণ নথি, সেনাবাহিনীর অনেক গোপন দলিল এদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি চিন্তা করেন যে জেনারেল আজিজের সঙ্গে তার এক বন্ধুর যে টেলিফোন কনভারসেশনটা হলো, এই কনভারসেশন তো আসলে বাইরে আসার কথা নয়। কে দিয়েছে? নিঃসন্দেহে ওই সময়টাতে যারা এই টেলিকমিউনিকেশন, সেটা সেনাবাহিনীর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ডিজিএফআই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান যেটা পরিচালনা করতেন, যারা এই কল রেকর্ড করে, কিংবা পুলিশের টেলিকমিউনিকেশন যারা এই কাজগুলো করে, তারাই তো এই কাজগুলো করেছেন। নচেত এই কল রেকর্ড কিভাবে যায়? এভাবে আরও অনেক অভ্যন্তরীণ বিষয়াদি দেশের বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন, যে সকল সাংবাদিক রয়েছেন, যে সকল টেলিভিশন যারা চালায়, আইপিটিভি চালায়, তাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় এই সকল তথ্যপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দিয়ে এই অনেককে জিম্মি করা হচ্ছে, কাউকে টেলিফোন করে জিম্মি করা হচ্ছে, কাউকে দালাল পাঠিয়ে যে তোমার এই ভিডিও আছে, এই অডিও ফুটেজ আছে, অডিও রেকর্ড আছে, তারপর এই ডকুমেন্টগুলো আছে, তোমার এই ধরনের ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে, যদি আমার এই কথা মতো কাজ না করো বা আমাকে এই ধান্দাবাজির কাজে সহযোগিতা না করো। ফলে কি হচ্ছে দেখেন, পুরো বাহিনীটির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশ বাহিনীর মধ্যে সেম ঘটনা, সিভিল সার্ভিস সেম ঘটনা। কিন্তু পুলিশ বা সিভিল সার্ভিসের যারা কর্মকর্তা, এরকম যদি 80% কর্মকর্তা বাদ পড়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমটা লস করবে না, সিস্টেমটা ব্রেক করবে না। সেখানে যারাই নতুন আসবে তারা এর সাথে অ্যাডপ্ট করে নিতে পারবে। কিন্তু সেনাবাহিনী তো সেটা নয়। সেনাবাহিনীতে একটা সুদীর্ঘ ট্রেনিং দরকার আছে,
এবং প্রতিটি আপনি রাতারাতি কাউকে মেজর বানাতে পারবেন না, ক্যাপ্টেন বানাতে পারবেন না, ব্রিগেডিয়ার বানাতে পারবেন না, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল বানাতে পারবেন না। এমনকি আপনি রাতারাতি নির্দিষ্ট ট্রেনিং ছাড়া একজনকে সিপাহীও বানাতে পারবেন না, এমনকি একটা ব্যাটম্যানও বানাতে পারবেন না যে মানে আপনার অফিসারদের কাজকর্ম করবে। ওরও একটা নির্দিষ্ট ট্রেনিং রয়েছে এবং সেই ট্রেনিংটা নট লেস দ্যান 1 ইয়ার। একটা সাধারণ ট্রেনিং, অস্ত্র হাতে নেওয়ার জন্য একটা সাধারণ ট্রেনিং 1 বছর লাগবে। তারপরে আপনার পোশাক পরার জন্য আপনাকে 1 বছর সময় লাগবে, আর পোশাকের সাথে র্যাঙ্ক ব্যাজ পড়ার জন্য আপনাকে আরও অনেক সময় লাগবে। পরে হলো এই বাহিনীটি থেকে যদি 200 জন লোক মাইনাস হয়ে যায়, ধরেন বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডে 70 জন কর্মকর্তাদের নির্মম মৃত্যুর পরে পুরো বাহিনীতে যে হতাশা তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। আবার এখন এই যে বর্তমান জমানা, এই জমানার কবলে পড়ে যদি 200-300 কর্মকর্তা বাদ পড়ে যান চাকরি থেকে, শাস্তির আওতায় চলে আসেন, চাকরি চলে যায় অনেকে, বা অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েন, অনেকে নেগোসিয়েশন করেন, অনেকে কমান্ড ভুলে যান, অনেকে দেখা গেল যে সেই তার বড় পদে আছেন, সেই পদ পদবি ভুলে গিয়ে একজন ইউটিউবারের পায়ের উপর গিয়ে পড়েন যে আব্বা গো আপনি আমাকে রক্ষা করেন, আপনি যদি আমাকে রক্ষা না করেন কে আমাকে রক্ষা করবে, আপনি তো আমার পিতার মতোই। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে এটা কী ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমি মনে করি যে সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের জাতীয় সম্পদ, এবং আমরা তাদের দ্বারা যতই নির্যাতিত হই বা তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে যতই সমালোচনা করি, কিন্তু শেষমেশ কতগুলো পেশা, যেমন ওকালতি একটা পেশা আছে, ডাক্তারি একটা পেশা আছে, আপনি এই দুটো পেশাকে বাদ দিয়ে একটা দেশ জাতি চলতে পারে না, মানুষ চলতে পারে না। তদ্রূপ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। কাজেই সেনাবাহিনীর মর্যাদা রক্ষা করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। আমরা আপনারা এই বাহিনীটির এই মুহূর্তে ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারবো না। এখন সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি আছে, আমি শুধুমাত্র ইন্ডিকেশন দিলাম এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যায়। এই জিনিসগুলো বাইরের লোক, ধরেন একজন সাংবাদিক বাংলাদেশে আছে, তিনি একটা কথা বললেন, একটা পত্রিকার রিপোর্ট ছাপা হলো, সেটা আপনি বিবৃতি দিলেন, এগুলো এক ধরনের যাকে বলা হয় রেমেডি। কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা যখন তথ্যপত্র নিয়ে কথা বলছে, আবার সাবেক সেনা কর্মকর্তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে দেখা গেল যে বর্তমান কর্মকর্তারা একটা লাইনে চলে যাচ্ছেন, চেইন অফ কমান্ডে চলে যাচ্ছেন ইউটিউবারদের, কিংবা দেখা যাচ্ছে যে বিদেশি সাংবাদিকদের, বিদেশি যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তারপর সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের করায়ত্তে চলে যান। তাহলে বুঝতে পারেন যে এটি কতটা আত্মঘাতী হয়ে যেতে পারে, এবং সেই কাজটি বন্ধ করার জন্য বর্তমান যারা প্রশাসন রয়েছেন, সেনা প্রশাসন, তাদেরকেই কঠোর হতে হবে। জনাব সার্জিস আলম, তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে, এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন, এবার তিনি আরও স্পেসিফিক করেছেন। ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই, এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই। এবং শুরুতে বলে নেওয়া ভালো, তার মন্তব্যকে এভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকারের ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘায়িত করার একটা চেষ্টার বহিঃপ্রকাশ হিসাবে এটা দেখা যেতে পারে। মঙ্গলবার তিনি সকাল 10টায় রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24 ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদেরকে বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ
কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমি পরে আরও কিছু কথা বলেছেন। আমরা রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু একটা অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আবারও ওই বাক্যটা পড়ি, যে বাক্যটা প্রচুর আলোচিত হচ্ছে, যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাজনৈতিক দলের লোকজন রেটরিক ব্যবহার করে, কারণ আমরা এই প্রশ্ন করতেই পারি, টেকনিক্যালি হাসিনার যে ফাঁসি হবে জনাব সার্জিস কীভাবে বলতে পারছেন? আমরা তো হাসিনার বিচার চাইছি। ফাঁসি চাওয়া নিয়ে কিন্তু একসময় প্রচুর আলোচনা সমালোচনা আমরা করেছি যৌক্তিকভাবে। যখন গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ফাঁসি চাইয়া দাবি করা শুরু হয়েছিল, তখন আমরা এটা রাষ্ট্রে এক ধরনের ফ্যাসিবাদী আচরণ বলেছিলাম। কারণ কেউ একজনকে যখন আমরা বিচার চাই, সুবিচার চাই, ন্যায্য বিচার চাই, তখন আমরা ফাঁসি চাই সেটা বলতে পারি না, বলা উচিত না। শেখ হাসিনা বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের কিছু না। আমাদের চোখের সামনে ঘটেছে অল্প কিছুদিন আগে, যেগুলোর ইভেন প্রচুর ভিডিও ডকুমেন্টেশনস আছে আমাদের হাতে। সহি, জেনুইন, ন্যায্য বিচারেও অনেকে বলেন একবার না বহুবারই ফাঁসি হতে পারে তারপরে এটা বলা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তার বিচার আমরা যতদিন না দেখতে পারছি। তারপরে যে বললাম শুরুতে, যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তাদেরকে মাঝে মাঝে পপুলিস্ট কথা বলতে হয়, এটাকে আমরা এভাবেই ধরতে পারি। কিন্তু যেটা জরুরি কথা, এই বিচারের আলাপের একটা প্রেক্ষাপট আছে, এটা আজ না, বেশ কিছুদিন থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে, যেটা এখনও চলছে। সেটা তারা প্রথম যে দাবি শুরু করেছিলেন, সংস্কার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচন হতে পারবে না। এটা এক ধাপে গেল। এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না, এইরকম আলাপ শুরু হলো। যৌক্তিকভাবে এই প্রশ্ন আসে, আসলে বিচার শব্দটাকে কিভাবে তারা ডিফাইন করেন। মানে এখন শুধু শেখ হাসিনারও না, তারা আওয়ামী লীগের লোকজনের কথাও বলেছেন, এখানেও সেটা আছে। এখন খুব সহজে আমরা প্রশ্ন করতে পারি, ধরি আমরা শেখ হাসিনার বিচার, এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে হচ্ছে, সে আইনের অধীনে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, তিনি এবং আরও টপ বেশ কিছু মানুষের, এবং আমরা আমাদের চিফ প্রসিকিউটরের যারা তাজুল কিছুদিন আগে জানিয়েছেন যে 1-1.5 মাসের মধ্যেই তার তদন্ত শেষ হয়ে বিচার কার্য শুরু হবে, এবং তার ভাষ্য মতে আগে বলেছেন, এটা এদিন বলেননি, যে এই বছরের মধ্যেই তার কিছু বিচার দেখা যাবে। এগুলো কিন্তু প্রাথমিক রায়, এরপর আপিলের সুযোগ আছে, এরপর সব প্রসেস শেষ করে তার বিচার, মানে তাকে ফাঁসির মঞ্চে দেখতে যাওয়া, এটা বহু বছরের ব্যাপার। এটাতে করে শেখ হাসিনা, এছাড়া তার প্রচুর দলীয় লোকজন আছে যাদের বিরুদ্ধে এই আদালতে মামলা হবে না, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ না, অনেক ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। খুন মানেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ না, বহু এলাকায় খুনের অভিযোগ আছে, কাউকে আহত করার অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ আছে, সবগুলো ফৌজদারি অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা রকম এরকম অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, বহু অভিযোগ আছে। সো এগুলো নিয়ে তো শত শত বা হাজার হাজার মামলা হয়েছে, আরও হবে। তো এগুলোরও বিচার হতে হবে, এগুলো কবে নাগাদ হবে সেই প্রশ্ন। নট অনলি দ্যাট, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এই বছরই হয়ে যাবে কি না আমি সন্দিহান। সরকার যেভাবে বলুক না কেন, আমি ধারণা করি যে সরকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মোটামুটি কমপ্লাই করার জন্য এই বিচারটা নিয়ে খুব তাড়াহুড়ো করবে না, করা উচিত হবে না। কারণ এই মামলা যদি শুরু হয় এবং শেখ হাসিনা যদি এটাকে কন্টেস্ট করার সিদ্ধান্ত নেন, তাহলে আসলে অনেকগুলো প্রসেস শুরু হবে। এই আদালত নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইন নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইনের মানে সেই এখতিয়ার বা এই আদালতে সেই এখতিয়ার আছে কিনা এভাবে বিচার করার, নানান রকম প্রশ্ন উঠে তারপর বিচার, তারপর সাক্ষ্য, সব কিছু, তারপর শুনানি, এসব করতে 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 আসলে এটা এমনিতেই এই প্রাথমিক রায়ে দীর্ঘ সময় লেগে যাবে। এখন আমরা খেয়াল করব যে জাতীয় নাগরিক কমিটি এবং এবার
নাগরিক পার্টি এই বিচারটাকেই প্রধান করে তুলছে এবং ভাষা খুবই কঠোর। কেউ যেন কোনোভাবেই নির্বাচন না দেখছি এদেশে কোনো নির্বাচন, হাসিনাকে ফাঁসির মঞ্চে যতদিন না দেখছি ততদিন এদেশে নির্বাচন হবে না, খুব ক্লিয়ারলি বলছেন উনি। আবারও বলছিলেন, আমি পড়েছি আগে, আবারও একটু পড়ি, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে, মানে নির্বাচনকে ইন্ডিকেট করছেন। মানে একটা দেশ যখন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যায়, তার জন্য সব প্রসেস বন্ধ করে বিচার শেষ করে করতে হবে, এবং ধরনটা হচ্ছে এই সরকারই বিচার করবে, আর কেউ বিচার করবে না, এবং সেটা শেষ হওয়া পর্যন্ত। আসলে মোদ্দা ব্যাপারটা কি, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি একটা প্রবণতা আমাদের মাঠে আছে, কিছু কিছু মানুষ নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচন রাজনীতি, মানে আমরা রাজনীতির কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলি, কিন্তু নির্বাচনের কথা বললে সমস্যা আছে। নির্বাচনের কথা বললে রাজনৈতিক দলগুলো বদমাশ হয়ে যায়। বদমাশ শব্দটা একজন খুবই পরিচিত ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়ালের মন্তব্য থেকে এসছে। তো বদমাশ হয়ে যায়, তারা গিয়ে বসেই আছে ওখানে গিয়ে তার ভাষ্য মতে চাঁদাবাজি, টেন্ডারবাজি করার জন্য। কেউ একজন 15 বছর খেয়ে গেছে, অন্য যে কেউ আর 15 বছর খেতে চায় বলে এই ধরনের আলাপ তৈরি করছেন। সো এই আলাপগুলোর সাথে খুবই রেজোনেট করে এই দলটা। আমাদের আসলে তারা চান বা না চান, তারা এই দলগুলোরই বক্তব্য মাঠে আনছেন, এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা খুব বাজে মেসেজ, খুব ভয়ঙ্কর মেসেজ। আমরা এটা বুঝি যে এই দলটা দেরি, যতটুকু সময় পেয়েছে সেই দলটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় নেই। আই অ্যাগ্রি, তারা দল তৈরি করতেই অহেতুক অনেক দেরি করেছেন। অহেতুক শব্দটা আমি বিশ্বাস করি বলে বলছি, কেউ দ্বিমত করতে পারেন। তারা দেরি করেছেন, দেরি করে এখন দেখছেন সময় কম বেশি বছরখানেক আছে, 1 বছর না 2-3 বছরও একটা দল নির্বাচনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে সময় লাগে। সুতরাং তারা পারবে না, তাদের সময় বেশি লাগতে পারে, সে কারণে তারা এগুলো বলতে পারেন। কিন্তু আমার কাছে সন্দেহ হয় যে এগুলো শুধুমাত্র রেটরিক না, কারণ এই কথাগুলো ক্রমাগত বলছেন এবং তারা ইনক্রিজিংলি টাফার শব্দ ব্যবহার করছেন। একসময় যতটা কঠোর শব্দ ব্যবহার করতেন, এখন আরও কঠোর, আরও কঠিন শব্দ ব্যবহার করছেন। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটার সাথেও তারা কমপ্লাই করছেন না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতদিন ফাঁসির মঞ্চে না দাঁড়ান। কিন্তু ডক্টর ইউনূস তো ঘোষণা করেছেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, এবং তার ভাষ্যমতে যদি যথেষ্ট সংস্কার কেউ মেনে না নেয়, ধরে নিলাম টেকনিক্যালি বিএনপি মনে করলো যে ন্যূনতম সংস্কার করেই করতে হবে, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাহলে তো এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা। এবং আমাদের প্রধান উপদেষ্টা বহু জনের সাথে, এখনও 2 দিন আগেও তিনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে বলেছেন স্পষ্টভাবে যে বছরের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তো তাহলে তারা তার সাথে দ্বিমত করছেন। আমি যে জিনিসটা ভয়ের বলে মনে করি, বাংলাদেশে একটা চেষ্টা আছে, একটা গ্রুপ আছে, তারা মাঠে আছে, মাঠে নেমে গেছে, আকার ইঙ্গিত থেকে আস্তে আস্তে এগুলো আরও প্রকাশ্য হয়ে উঠবে। তারা নির্বাচনটাকে অপ্রধান বা গুরুত্বহীন দেখিয়ে তারা চেষ্টা করবেন এমন পরিস্থিতি তৈরি করা যাতে এই সরকারের ক্ষমতা অনেক বেশি দীর্ঘায়িত করা যায়, অথবা এমন গোলযোগ তৈরি হয় যাতে নির্বাচনটা না হয় ভিন্ন কিছু মানে আমি রাগঢাক না করেই বলি, সেটা একটা সরাসরি মিলিটারি টেক ওভার হতে পারে, সেটা সরাসরি না হয়ে 11-এর মতো একটা সিভিলিয়ান ফেসের মিলিটারি কু হতে পারে, অথবা তাদের কেউ খোয়াব দেখেন যে এখানে একটা বিপ্লবী সরকারের নাম দিয়ে এখানে সংবিধান স্থগিত করে ডিক্রি দিয়ে দেশ চালিয়ে দেশের ক্ষমতা দখল করবেন, এরকম নানান খোয়াব নানান জনের আছে। সেগুলোর একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন, রাজনীতি করাই তাদের জন্য উচিত হবে। খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তারা অনেক ভালো কিছু করতে পারবেন না, এটা এই কারণে নয় যে তারা প্রচুর ভুল করেছেন। আমি মনে করি তারা প্রচুর ভুল করেছেন এবং যতটুকু এগিয়ে যেতে পারতেন ততটুকু এগিয়ে তারা এবার যেতে পারবেন না। কিন্তু সেই ভুলগুলো না করলেও প্রতিষ্ঠিত একটা বহু বছরের রাজনৈতিক দলের সাথে ফাইট করার মতো জায়গায় তারা এবার 2, 3, 4, 5 বছর পরে নির্বাচন হলেও তারা এটা পারতেন না।
যেটা তাদের করা উচিত যে নির্বাচন হোক, নির্বাচনের দেশটা স্থিতিশীলতার মধ্যে আসুক, তারপর তারা তাদের রাজনীতি আসলে মূলত তখন শুরু করবেন। কারণ অনিবার্যভাবেই, তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের বাংলাদেশের মতো দেশে আসলে সুশাসন নিশ্চিত করা খুব কঠিন। খুবই ঐকান্তিক ইচ্ছে থাকলেও নানান জায়গায় নানান সমস্যা তারা করবে, সংকটে পড়বে, সেগুলোকে ভিত্তি করে তারা তাদের রাজনীতি সাজাতে পারবেন এবং তারপরের নির্বাচনে তারা একটা উল্লেখযোগ্য শক্তি হিসাবে তারা ভোটের মাঠেই থাকবেন বলে আমরা আশা করতে পারি। এটাই হওয়া উচিত তাদের সঠিক লাইন। তারা যদি কিছু লোকজনের প্ররোচনায়, আমি এটা প্ররোচনা বলছি, তারা অনেক ছোট মানুষ, কিন্তু কিছু লোকজন তাদেরকে প্ররোচিত করছেন, প্রকাশ্যেই প্ররোচনা দেখছি বলে বলছে, আমি ভেতরে খবর জানি না, ভেতরে কতটা করেন সেটা অনুমান করতে পারি। সেই প্ররোচনার ফাঁদে পা দিয়ে তারা যদি নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনকে ডিলেইট করার, এই অর্থে বলছি, নির্বাচন ম্যানিপুলেট না, ডিলেইট করার বা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা যদি করেন, খুব বড় ক্ষতি তারা এই জাতি এবং রাষ্ট্রের করবেন। তাদের এই বাস্তবতা মনে রাখতে হবে। কেউ কেউ বলেন যে এরকম কিছু বলা মানেই বিএনপির দালাল হয়ে যাওয়া, বিএনপির পক্ষে কথা বলা। নট নেসেসারিলি। আমাকে অনেকে এই কথাটা বলছেনও। কেন নির্বাচন নিয়ে এতটা কথা বলি বা সামনের নির্বাচনগুলো নিয়ে আসলে পরিস্থিতি কি দাঁড়াতে যাচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট কি দাঁড়াতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলে যাব। আমি আমার অবস্থান স্পষ্ট করব, নট অনলি এই কারণে যে আমাকে আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য শুধু না, যাতে আমার এই ইন্টারপ্রিটেশন থেকে আপনারা অন্তত চিন্তার একটা খোরাক পান। আপনারা আপনাদের মতোই চিন্তা করুন, আমরা প্রত্যেকে তার মতোই চিন্তা করি, এবং আমি এই দাবিও করি না আমার চিন্তা এই নির্ভুল বা শ্রেষ্ঠতম চিন্তা, কিন্তু একটা অল্টারনেটিভ চিন্তা যেটা আপনার চিন্তা নয়, সেটাও একটু যদি আপনার মাথায় থাকে বোঝা সহজ হবে। সো নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাংলাদেশের এখনকার পরিস্থিতি আসলে সেই দিকে চলে গেছে, যাচ্ছে না, চলে গেছে বলে আমি মনে করি। এমনকি ডিসেম্বর আমার কাছে দূরে মনে হচ্ছে। আমি জানি এই কথা শোনার সাথে সাথেই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।